স্যার স্যার আচ্ছা, সরি সরি, এটা রেকর্ডিং করা হয় না। স্যার এই রেকর্ড গুলা তো ক্লাসরুমে দেখি না স্যার, রেকর্ড গুলা কোথায় বল? রেকর্ড গুলো তো আপনাদেরকে একটা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তো কন্টিনিউয়াস আপলোড হয়। আর আমি যেদিন আপলোড দিই ওই দিন তো মেসেজ দিয়ে বলে দিই যে রেকর্ডিং আপলোডেড। প্লে লিস্টের লিঙ্কটা কি স্যার হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আপনাদের। স্যার গুগল লিঙ্কটা যদি ক্লাসরুম তো ক্লাসরুমে আরেকবার একটু কষ্ট করে দিতেন। আমি লাস্ট যদি ক্লাসরুমে ক্লাসের শুধু লিঙ্কটা রেকর্ডটা একটু দেওয়া দিতেন। হয়নি স্যার। লাস্ট ক্লাস বলতে কোন ক্লাস? রোবোটিক্স এন্ড কম্পিউটার ভিশনের জি, অনলাইন ক্লাস, জি স্যার। লাস্ট অনলাইন ক্লাসটা। লাস্ট অনলাইন ক্লাস মানে হচ্ছে লাস্ট রবিবার, তাই না? জি স্যার, রবিবার। আমি যতটুকু জানি এটা প্রোভাইড করে হয়েছেন, আপনাদের মেসেজ দেওয়া হয়েছে মনে হয়। জি গুগল স্যার মেসেজ ক্লাসরুমে দিয়েছিল পাঠিয়ে তো। দিয়েছি স্যার ওই প্লে লিস্টের লিঙ্কটা যদি স্যার একটু ক্লাসরুমে দিতেন তাহলে আমাদের সুবিধা হতো স্যার, আমরা অনেকেই প্লে লিস্টের হচ্ছে লিঙ্কটা জানি না, যার কারণে আসলে আমরা ও বুঝতে পারতেছি না যে ভিডিও গুলো কোথায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি প্লে লিস্টের লিঙ্কটা আজকে দিয়ে দিব। জি স্যার একটু ক্লাসরুমে দিলে আমরা তাহলে বুঝতে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে, okay. জি স্যার। তো আমরা একটু রেকর্ডিংটা মিস করছি, তো আমি একটু আবার বলি। সেটা হচ্ছে যে আমরা অ্যাসিলারোমিটার সম্পর্কে পড়তেছিলাম। অ্যাসিলারোমিটার যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাসিলারোমিটার মূলত ফোর্সের কারণে যে ত্বরণটা সৃষ্টি হয়, যে অ্যাসিলারেশনটা সৃষ্টি হয়, এটা মূলত ডিটেক্ট করতে পারে সেন্সর, এক ধরনের সেন্সর। তো অ্যাসিলারোমিটার অনেক ধরনেরই হয়, আমরা লাস্ট ক্লাসে এক ধরনের অ্যাসিলারোমিটার দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা ক্যাপাসিট্যান্স অ্যাসিলারোমিটারটা পড়বো। এই ক্যাপাসিট্যান্স অ্যাক্সেলেরোমিটারটা মূলত এই যে ক্যাপাসিট্যান্স যে সূত্রটা আছে এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমরা জানি ক্যাপাসিট্যান্স একটা ল আছে, সেটা হচ্ছে সি ইকুয়াল টু, একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। এখানে ডিটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের যে দুইটা পার্ট থাকে আর দুইটা ইলেকট্রোড থাকে সেটার মধ্যবর্তী দূরত্ব। ক্যাপাসিট্যান্স মূলত কিভাবে কাজ করে, দুইটা ইলেকট্রোড থাকে, দুইটা ইলেকট্রোডের মাঝে মাঝে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। দুটো ইলেকট্রোডকে ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হয়। ভোল্টেজের যে সাইডে পজিটিভ কানেক্ট করা হয় এই সাইড হচ্ছে পজিটিভ ইলেকট্রোড ক্যারি করে। আর হচ্ছে যে সাইডটা নেগেটিভের সাথে কানেক্ট করা হয় ওগুলো মূলত নেগেটিভ আয়ন বা নেগেটিভ চার্জ ক্যারি করে। এন্ড দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন ডি এর ভ্যালু মানে দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ক্যাপাসিটেন্সের ভ্যালু তত বাড়বে, এন্ড যত বেশি হবে ক্যাপাসিটেন্সের ভ্যালু তত কমবে। এতটুকু ছিল হচ্ছে আমাদের যেটা রেকর্ড নিতেছে সেটা। এখন আসি পিডিএফ এ। সেটা হচ্ছে যে এই ক্যাপাসিট্যান্স অ্যাক্সেলেরোমিটারটা মূলত স্ট্রাকচারটা কি এটা। তো এইটার কিছু মুভেবল বা যেগুলো মুভ করতে পারে এমন কিছু ইলেকট্রোড থাকে যেগুলোকে সেন্স ফিঙ্গার অথবা প্রুফ মাসও বলে। তো এগুলোকে মূলত হচ্ছে ফিঙ্গারকে সেন্স করে। মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি, আপনারা ধরেন কোন একটা ইলেকট্রোডে ফোর্সটা কত বেশি হচ্ছে, যদি বেশি ফোর্স হয় তাহলে মুভমেন্টটা বেশি হবে, মুভ করবে বেশি। আর যদি কম ফোর্স হয় তাহলে মুভ মুভ করবে কম। তো এই যে ইলেকট্রোড গুলো এগুলো কিন্তু মুভ করতে পারে ফোর্সের ধরন অনুযায়ী। এন্ড এগুলাতে হচ্ছে আপনি হচ্ছে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার আপনার সেন্স করতে পারে এখানে। এরপরে এই মুভেবল যে ইলেকট্রোড গুলো থাকে এগুলোর চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্ট্রেট থাকে। সাবস্ট্রেট গুলো হিসেবে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়, অর্থাৎ এগুলোর মাঝে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এরপরে আপনার কিছু ফিক্সড ইলেকট্রোড থাকে, এটা চারপাশে হচ্ছে কিছু ফিক্সড ইলেকট্রোড থাকে যেগুলো হচ্ছে একটা জায়গায় স্থির থাকে, এগুলো কিন্তু মুভ করবে না, এগুলো ফিক্স থাকবে। এরপর আমরা যদি কম্বাইন করি পুরো স্ট্রাকচারটাকে, স্ট্রাকচারটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে দেখতে অনেকটা এরকম মনে হবে। ঠিক আছে, এখানে ইয়েলো কালারের যে ইলেকট্রোড গুলা এগুলো হচ্ছে মুভ করতে পারে। এরপর হচ্ছে এই বিভিন্ন ব্লু অ্যান্ড ইন্ডিগো টাইপের যে স্ট্রাকচার গুলো এগুলো হচ্ছে ফিক্স স্ট্রাকচার, এগুলো মুভ করতে পারেন। ঠিক আছে, তো একটা ইলেকট্রোড মুভ করতে পারে এন্ড আরেকটা ইলেকট্রোড মুভ করতে পারে না। ওকে, এন্ড এগুলো আর বাকি যে হোয়াইট কালারের এরকম দেখতেছেন এগুলো হচ্ছে সাবস্ট্রেট, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। এরপরে যেটা হয়, এখানে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে যখন যে মুভেবল যে স্ট্রাকচার গুলো ছিল মূলত, মুভেবল যে স্ট্রাকচার গুলো ছিল যেমন হচ্ছে এটা, এগুলো হচ্ছে মুভ করতে পারে। ধরেন আপনি খুব জোরে ফোর্স অ্যাপ্লাই করছেন মানে যে চাপ দিচ্ছেন বেশি করে, ধরেন আপনি 50 নিউটন বলের চাপ দিচ্ছেন, তখন হচ্ছে আপনার একটা মুভমেন্ট হবে। আর তখন হচ্ছে এই যে ইলেকট্রন গুলো থাকে এগুলো একটা মুভমেন্ট হবে। বাট যেগুলো ফিক্সড ইলেকট্রোড এগুলো কিন্তু কোনো মুভমেন্ট হবে না। ঠিক আছে, তো এগুলোর যেহেতু কোনো মুভমেন্ট হবে না বাট এগুলোর মুভমেন্ট হবে,
তখন যেহেতু এই দুইটা ইলেকট্রোডে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে আছে, সেখানে এক ধরনের ক্যাপাসিটেন্স জেনারেট হবে, এক ধরনের চার্জ জেনারেট হবে। ঠিক আছে? তো এই চার্জটাকে মূলত, এই ক্যাপাসিটেন্সটাকে মূলত আমি যদি একটু মডিফাই করি, চার্জ অ্যাম্প্লিফাই করি, সিগন্যাল কন্ডিশনিং করি, দেন লো পাস ফিল্টারের মাধ্যমে যদি একটু মডিফাই করে একটু সিগন্যালটাকে যদি একটু আমাদের ব্যবহারযোগ্য সিগন্যালে কনভার্ট করি, তাহলে যে সিগন্যালটা পাবো এটাই মূলত হচ্ছে আপনি যে ফোর্সটা দিচ্ছিলেন এটার কারণে যে অ্যাসিলারেশনটা জেনারেট হয়েছিল সেটা, সেই সিগন্যালটা। ওকে, সেটা ডিজিটাল সিগন্যাল আকারে আমরা পাইতে পারি। আশা করি এটা বুঝছেন। কারো কোনো কোশ্চেন থাকলে এখানে বলেন। ওকে, এখানে লো পাস ফিল্টারিংটা আসলে কি বোঝায়? আপনারা ফিল্টারিং সম্পর্কে হয়তো ধারণা আছে, ইলেকট্রনিক্স এর মনে হয় পড়ছেন এটা, তারপরেও বলে দিই। ফিল্টার ইউজ করা হয়, ধরেন আপনার একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা হচ্ছে অনেক, আমাদের মেইন যে সিগন্যাল গুলো আমরা যে সিগন্যাল গুলো রিসিভ করি এগুলাতে কিন্তু অনেক নয়েজ থাকে, যে নয়েজ গুলো আমাদের দরকার নাই অ্যাকচুয়ালি, সেগুলো, সেই নয়েজ গুলোকে কাটানোর জন্য ফিল্টার ইউজ করা হয়। তো ধরেন এই সিগন্যালটাকে যদি আমি নয়েজ ফ্রি করি, নয়েজ ফ্রি করলে সাপোজ এরকম হবে, একদম কম, এগুলো অ্যাম্পলিটিউডটা কমে যাবে। তো নয়েজ ফ্রি করার জন্য এখানে একটা ফিল্টার ইউজ করা হয়, যাতে করে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট যে সিগন্যাল আছে এটাকে রিসিভ করতে পারি, বাকি নয়েজ যুক্ত সিগন্যালটাকে যাতে সে ক্যান্সেল করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে ফিল্টারিং। ফিল্টার ফিল্টার বিভিন্ন ধরনের হয়, ব্যান্ড পাস, লো পাস, হাই পাস, অনেক ধরনের ফিল্টার থাকে। তো এখানে লো পাসটা ইউজ করা হয়। এভাবে মূলত হচ্ছে আপনাদের ক্যাপাসিট্যান্স অ্যাসিলারেটরটা কাজ করে, ক্যাপাসিট্যান্স অ্যাসিলারোমিটারটা কাজ করে। এন্ড এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সেটা স্ট্রাকচার। আপনার এটা পরীক্ষায় আসতে হবে, এমন না যে আপনার কালার করে দেখাইতে হবে, যে আপনারা পেন্সিল দিয়ে একটু বুঝিয়ে দিবেন যে এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিট্যান্স অ্যাসিলারোমিটার। আর সবচেয়ে বেটার হয় এরকম যদি ধাপে ধাপে বোঝানো যায় জিনিসগুলোকে, আমার কঠিন না, আসতে পারবেন আশা করি। ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করবেন, তারপর হচ্ছে ফাইনাল যে স্ট্রাকচারটা থাকবে এটাকে দেখা দিবেন। কি কি স্ট্রাকচারের কথা বলছেন, কিভাবে কাজ করে, সবগুলো এখানে লেখা আছে বিস্তারিত, আপনারা এখান থেকে পড়বেন। যেহেতু আলটিমেটলি আমরা বাংলায় ডিসকাস করতেছি, বাট আমাদের তো লিখতে হবে ইংলিশে। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে আপনাদের নিজের মতো করে লিখতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, যারা হচ্ছে মুখস্থ বিদ্যা যাদের ভালো, তারা এখান থেকে হচ্ছে পয়েন্ট গুলো মুখস্থ করে নিতে পারেন। ঠিক আছে? ওকে, নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের জাইরোস্কোপ। জাইরোস্কোপ কি? জাইরোস্কোপ মূলত হচ্ছে রোটেশনাল মুভমেন্টটাকে, বা রোটেশনাল যদি কোনো অ্যাক্সিলারেশন জেনারেট হয়, সেই রোটেশনাল মুভমেন্টটাকে হচ্ছে ডিটেক্ট করতে পারে। মানে হচ্ছে আমরা এতক্ষণ করতেছিলাম কোনো বস্তু যদি সোজা কোন একটা, যে কোনো একটা দিকে, হয় ডানে বামে না হয় উপর নিচে যদি মুভ করে, সেই মুভমেন্টটাকে ডিটেক্ট করার জন্য অ্যাক্সিলারোমিটার করতেছে। এখন আমরা যেটা করবো জাইরোস্কোপ, সেটা মূলত রোটেশনাল, অর্থাৎ যে বস্তুগুলো রোটেট করতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে, সেই রোটেশনাল মুভমেন্ট গুলাকে ডিটেক্ট করবে এই জাইরোস্কোপ। ঠিক আছে? এই জাইরোস্কোপের কাজ হচ্ছে, আপনার মোবাইল ফোনে রেসিং গেম যে খেলেন, অনেক সময় রেসিং গেম খেলার সময় আপনারা মোবাইলকে একদিকে নিলে গাড়ি আরেকদিকে ঘুরে, মোবাইলকে আরেকদিকে নিলে গাড়ি অন্যদিকে যায়, এই যে মোবাইলের মুভমেন্টের মাধ্যমে আপনার গাড়িটাও কিন্তু মুভ করতেছে, এটা অ্যাকচুয়ালি জাইরোস্কোপের মাধ্যমে হয়, জাইরোস্কোপ সেন্সরের মাধ্যমে। ঠিক আছে? দ্যাট মিনস আপনার রোটেট যে করতেছেন, আপনি যে মোবাইলটাকে একটু রোটেট করতেছেন, সেটাকে সে ডিটেক্ট করতে পারে। এটাই মূলত জাইরোস্কোপের কাজ। তো এই জাইরোস্কোপটা বুঝার আগে, জাইরোস্কোপ বিষয়টা অ্যাকচুয়ালি অনেক কঠিন, এটা একটু হার্ড টপিক, বাট এটা বোঝার আগে আমাদেরকে ফিজিক্স এর কিছু বেসিক টার্ম সম্পর্কে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে টর্ক। টর্ক সম্পর্কে জানতে হবে। আপনারা কেউ কেউ টর্ক সম্পর্কে জানেন? আইডিয়া আছে কোনো? বক্সটা অ্যাকচুয়াল স্যার আমরা হচ্ছে ইয়েতে মোটরে পড়ছিলাম। হ্যাঁ, মোটরে বা বেসিক্যালি আপনার ফিজিক্স পড়াইছে না? স্যার ওই জি যে বল জি প্রয়োগ করার এনার্জি ফলে বস্তুর যে স্থান পরিবর্তনের জন্য যেই চাপটা সৃষ্টি হয় আর কি, ওইটাই টর্ক হিসেবে জানি। মানে বাহ্যিক বল প্রয়োগের ফলে অবস্থানের যে পরিবর্তনটা হওয়ার যে প্রবণতাটা, ওইটাই মেবি টর্ক আর কি।
চাপ তো অবস্থানের পরিবর্তন তো হইলো না, স্পেসিফিক হয় নাই। আর একটু বলতে পারবেন? ওকে। এমনিতে আপনাদের ফিজিক্স এটা পড়েছিল টর্ক? পড়ছিলাম স্যার, বুঝতেছি কিন্তু বলতে পারতেছি না। কোর্স বলতে পারতেছি না স্যার, আসলে মানে মাথায় আসতেছে না। আচ্ছা আচ্ছা, শুনলে মনে হবে সমস্যা স্যার। সমস্যা নাই। তো টর্ক, যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি অনেক সময় টাউ দ্বারাই লেখা হয়। এই টর্কটা বেসিক্যালি রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ঘূর্ণন যে বস্তুগুলো আছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো একদম বেসিক থেকে যদি বলি, আহ যে অবজেক্ট গুলা মুভ করতে পারে কোন একটা ডিরেকশনে, সেটা ডানে হোক, বামে হোক, উপরে হোক, নিচে হোক, যে কোনো একদিকে মুভ করতে পারে, ওগুলোর ক্ষেত্রে মূলত আমরা যে কোয়ান্টিটিটা ইউজ করি এটাকে বলি ফোর্স অথবা এফ। ঠিক আছে, যেগুলো আপনার ওয়ান ডিরেকশনে মুভ করতে পারে। আর রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে ফোর্সটাকে আমরা টাও অথবা টর্ক আকারে লিখি। এটাকে আরেকটু স্পেসিফিক ভাবে বলতে গেলে, ধরেন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝি যে আমাদের যে দরজাগুলো আছে, তাই না, দরজাগুলা, এই দরজাগুলা যখন লক থাকে, লক করা অবস্থা থেকে যখন আমরা খুলি, যে একটা মুভমেন্ট হয়। ধরেন এটা হচ্ছে দরজা সেই পাল্লা, আর এটা হচ্ছে আমাদের দরজা। ঠিক আছে? এখন আপনি যখন দরজাটা খুলবেন তখন একটা তো ফোর্স দিতে হয় আমাদেরকে, তাই না? একটা ফোর্স দিতে হয়, একটা বল প্রয়োগ করে তারপর দরজাটা খুলতে হয়। এই বল প্রয়োগ করলে হয় কি, দেখেন দরজাটা তাদের একটা পজিশন চেঞ্জ করে, তারা পজিশন চেঞ্জ করে একটা আরেকটা পজিশনে আছে, তাই না? একটা মুভমেন্ট হচ্ছে, এই যে রোটেশনাল একটা মুভমেন্ট হচ্ছে কিন্তু এখানে। কিভাবে হয়েছে? আপনি একটা ফোর্স অ্যাপ্লাই করছেন, ফোর্স অ্যাপ্লাই কারণে আপনার একটা রোটেশনাল মুভমেন্ট হয়েছে, এটাকে মূলত টর্ক বলা হয়। ঠিক আছে? তো টর্কের সূত্র যেটা, টর্ক সমান হচ্ছে লেখা হয়, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রধান বিন্দু বা টর্ক পয়েন্ট বলা হয় এটাকে। এখান থেকে যে পয়েন্টটায় ফোর্স অ্যাপ্লাই করতেছে এটা দূরত্ব যদি আমরা আর লিখি, তাহলে টর্ক সমান এফ ক্রস গুণফল আর, এভাবে লেখা হয় মূলত টর্কটাকে। হ্যাঁ, এখানে এটা কিন্তু এই এই যে ভ্যালুটা এটা সমান কিন্তু গুণ না, এটা সমান হচ্ছে ক্রস গুণফল। ভেক্টরের আহ ক্রস গুণফল বলছি আমরা এটাকে। তো এটা কিন্তু গুণ না, এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। তো এখন আসি, টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে। টর্কের ডিরেকশনটা বোঝার জন্য আমাদের রাইট হ্যান্ড রুলটা লাগবে। রাইট হ্যান্ড রুল সম্পর্কে কি আপনাদের কারো আইডিয়া আছে? মোটরেও পড়ছেন মনে হয়, ওই সময় এটা দেখবেন। তো এই মোটরের যে টর্কের, স্যার জেনারেটরের রাইট হ্যান্ড রুল এটা হ্যাঁ আপনার এটা না, জেনারেটরটা না, জেনারেটরটা না। আপনার হচ্ছে আচ্ছা। একটা ইলেকট্রিক্যাল একটা রাইট হ্যান্ড রুল আর লেফট হ্যান্ড রুলের অনেক কনফিউশন আছে, অনেক মানে উল্টাপাল্টা বিষয় আছে, বাট একটা রুলস আছে, সেটা হচ্ছে চিত্রে দেখা যাচ্ছে, দেখেন। আমরা যদি আমাদের থামটাকে আহ, এভাবে ধরি, আর আমাদের যে বৃদ্ধাঙ্গুল আছে ওটাকে যদি একটা ডিরেকশন আকারে ধরি, তাহলে বৃদ্ধাঙ্গুল যেটা থাকবে এটা মূলত টর্কের ডিরেকশনকে মিন করে। আর যে থাম যেটা হচ্ছে আমাদের সব বাকি চারটা আঙ্গুল যে আমরা অ্যাড করে ধরবো, ওটা মূলত হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশনটাকে মিন করে। ঠিক আছে? যেটা আমাদের ফোর্সটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আমি যদি এভাবে বলি, আমাদের যে ফোর্সটা আছে আমাদের যে ফোর্সটা আছে এটা যদি ধরেন এন্টি ক্লকওয়াইজ হয়, এভাবে যদি ফোর্সটা যদি আমরা আমাদের যে ফোর্সটা আছে আমরা যদি এভাবে অ্যাপ্লাই করি, এন্টি ক্লকওয়াইজ অ্যাপ্লাই করি এই ফোর্সটাকে, তাহলে টর্কটা কোন দিকে হবে? টর্কটা হচ্ছে আপনাদের এন্টি ক্লকের ডিরেকশন থেকে যে বৃদ্ধাঙ্গুল যেদিকে যাবে। যদি আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখাতাম সব থেকে বেটার হইতো, এভাবে আসলে বোঝানো যাচ্ছে না। টর্কটা বেসিক্যালি হবে এই বিন্দু থেকে আমার আমার যে ডিভাইস আছে সেটার উপরের দিকে, মানে জেড অক্ষ বরাবর। এটা যদি আমি এভাবে বলি তাহলে হচ্ছে আমার আমার যে ট্যাব বা অথবা আমি যে ডিভাইস লিখতেছি সেটা থেকে উপরের দিকে, স্ক্রিন থেকে উপরের দিকে। ঠিক আছে? আর যদি ফোর্সটা ক্লকওয়াইজ আমরা যদি অ্যাপ্লাই করতাম, এভাবে যদি অ্যাপ্লাই করতাম, তাহলে টর্কের ডিরেকশনটা হতো আমার ডিভাইস থেকে নিচের দিকে, ভিতরের দিকে। ঠিক আছে, এই ডিভাইস থেকে ভিতরের দিকে হইতো, নিচের দিকে। সেটা হচ্ছে টর্কের ডিরেকশন। ডিরেকশন বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। ডিরেকশন কোন কোয়ান্টিটি, কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ডিরেকশন কোন দিকে কাজ করছে সেটা জানাটা অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি এটা দেখলে আপনারা বুঝবেন। তো এটা গেল হচ্ছে টর্কের আলাপ। আহ এখন আসি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই টার্মটাও আপনাদের অনেকটা পরিচিত হওয়ার কথা। মোমেন্ট অফ ইনার্শিয়া এটা সম্পর্কে জানেন?
জি স্যার, কন্ট্রোল সিস্টেমে পড়ছিলাম স্যার। হ্যাঁ, মনে আছে এটা কি? পুরোপুরি মনে নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই। এনাকে তো চিনেন তাই না? জি স্যার। মাস, যেটাকে আমরা বলি ভর। ভরটা অ্যাকচুয়ালি যখন আপনি কোনো একটা অবজেক্টকে মুভ করার ট্রাই করবেন, কোনো একটা অবজেক্ট যখন ফোর্স দেবেন, মুভ করে ট্রাই করবেন, এর যে ভরটা থাকে এটা কিন্তু আপনাকে বিপরীত দিক থেকে বাধা দেয়। মানে ধরেন আপনি এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছেন, তাহলে ভর যেটা থাকে এটা কি করবে, না বলবে যে না আমি তোমাকে বাধা দিব, আমি তোমাকে এটা করতে দিব না। বাট আপনি যখন যদি ওকে ওর বাধা অতিক্রম করে ফোর্স অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সে বডিটা মুভ করা শুরু করে। ঠিক আছে? তাহলে এই মাস যেটা, এটা কাজ হচ্ছে মূলত আপনার ফোর্সের বিপরীতে কাজ করে, মানে হচ্ছে আপনার মুভমেন্টটাকে সে বাধা দেওয়ার চেষ্টা করে। এই ভরের কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে যে অবজেক্ট গুলা ওয়ান ডিরেকশনাল, যে অবজেক্ট গুলো হচ্ছে একমুখী, সেই অবজেক্ট গুলোর ক্ষেত্রে এই মাস হচ্ছে আমাদের এই কাজটা করে। এখন রোটেশনাল যে অবজেক্ট গুলো আছে, রোটেশনাল অবজেক্ট গুলোর ক্ষেত্রে যে টার্মটা আমরা আমাদের কাজে দেয় সেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে বলে জড়তার ভ্রামক। আহ মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, আর ইনার্শিয়া মানে হচ্ছে জড়তার ভ্রামক, যেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে মাসের মতো কাজ করে বা ভরের মতো কাজ করে। ধরেন আপনি কোন একটা অবজেক্টের মধ্যে, ধরুন এটা একটা অবজেক্ট, এটার আর ডিস্টেন্স হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছে। ঠিক আছে? ফোর্স অ্যাপ্লাই করলে অবশ্যই সেখানে একটা টর্ক জেনারেট হবে, এটা হচ্ছে একটা রোটেশনাল মুভমেন্ট পাবে। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া এই ব্যক্তি যেটা করে, এটা হচ্ছে টর্ককে বাধা দেয়, টর্ক জেনারেট করতে বাধা দেয়, যে না তুমি টর্ক জেনারেট করতে পারবে না, তোমাকে আমি বাধা দিব। ঠিক আছে? তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া কাজ হচ্ছে, যেটা মাস করে, যেটা ভর করে, এটা রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া করে, যেটা হচ্ছে টর্কটাকে বাধা দেয়। ঠিক আছে? আশা করি বুঝছেন এটা। মোমেন্টাম ফিনিশের কাজ হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে রোটেশন যে করবে, কোনো একটা অবজেক্ট যে রোটেট করবে এখন একটা স্পিডে, এই স্পিড, রোটেশনের স্পিডটাকে বাধা দেওয়া, হ্যাঁ, টর্কটাকে বাধা দেওয়া মূল কথায়। তো এটা এত বিস্তারিত বলা লাগবে না, আমরা জাস্ট বিষয়টা কেটে জানলে হবে, আমরা বেসিক জিনিসগুলো জাস্ট ক্লিয়ার করতেছি আর কি। এরপরে আসি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি আপনারা জানেন আশা করি। ভেলোসিটি হচ্ছে আহ সময়ের সাপেক্ষে কোন একটা বস্তুর আহ অবস্থা যদি পরিবর্তন হয়, তাকে সেটাকে আমরা বলি ভেলোসিটি। টাইমের রেসপেক্টে কোন একটা বস্তুর যদি অবস্থা পরিবর্তন হয়, সেটাকে ভেলোসিটি বলি, যেটা সমান হচ্ছে ভি সমান এস বাই টি লেখা হয়, তাই না? তো এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাগেন ওয়ান ডি যে অবজেক্ট গুলো আছে সেটার ক্ষেত্রে, ওয়ান ডিরেকশনাল অবজেক্ট গুলোর ক্ষেত্রে। এখন রোটেশনাল অবজেক্ট গুলোর ক্ষেত্রে মূলত আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি টার্মটা আসে। তো রোটেশনাল অবজেক্ট গুলোর ক্ষেত্রে আমি লিখতে পারি ওমেগা ইকুয়াল টু থিটা, থিটা বাই টি। এখানে থিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝায়, থিটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝায়। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত পড়ানো লাগবে, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। আহ ধরেন আপনি, এটা হচ্ছে আপনার থিটা ওয়ান পজিশন, আপনি যখন রোটেট করবেন, আপনি যখন মুভ করবেন, আপনি থিটা টু পজিশনে আসবেন। তো এই থিটা ওয়ান থেকে থিটা টু যে পজিশনটা, এটাকে ডেল থিটা আকারে লেখা যায়। ডেল থিটা সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান, যেটাকে আমরা মূলত ডিসপ্লেসমেন্ট বুঝি। ডেল থিটা মানে হচ্ছে আপনার ইনিশিয়াল পজিশন থেকে আপনার যে এখন বর্তমান যে পজিশনটা আছে সেটা, তো আপনার পজিশনের যে চেঞ্জটা, সেটাকে মূলত ডিসপ্লেসমেন্ট বলা হয়। তো এটা কি ডিসপ্লেসমেন্ট? এটা অবশ্যই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে হচ্ছে আপনার আহ ঘূর্ণনটা হচ্ছে কোন দিকে, এটা আপনার হচ্ছে আহ অ্যাঙ্গুলার ভাবে হয়েছে, রোটেশনাল ভাবে হয়েছে আপনার ঘূর্ণনটা। তো এই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দ্বারা এটা মনে রাখলে হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দ্বারা লেখা হয়। তো এখানে বিস্তারিত আছে, আমি যা যা বললাম এখানে সব দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, এরপর আসি হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্টাম মনে আছে আপনাদের? স্যার ভরবেগ। হ্যাঁ, ভরবেগ, যেটা আমরা লিখি হচ্ছে পি সমান এমভি। ঠিক আছে না? পি সমান এমভি। আচ্ছা, আপনাদের যখন ফিজিক্স পড়াইছে, আপনাদের মনে আছে কিনা, আপনাদের কি ওয়ান ডি বস্তুর ক্ষেত্রে একরকম সূত্র পড়াইছে, আর রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে একরকম সূত্র পড়াইছে, এইভাবে কি পড়াইছে?
কারোর যদি মনে থাকে। কি কি বলছেন স্যার, আবার একটু প্লিজ। আপনাদের যখন ফিজিক্সটা কভার করা হয়েছে, ফিজিক্স তো পড়াইছেন আপনাদের? হ্যাঁ, ফিজিক্স পড়ানো হয়েছে স্যার। ফিজিক্স যখন পড়ানো হয়েছে তখন হচ্ছে আপনাদের মানে টপিক গুলাকে এভাবে কভার করা হয়েছে যে 1D এর জন্য এক ধরনের সূত্র, 2D এর জন্য এক ধরনের সূত্র, রোটেশনাল অবজেক্টের জন্য এক ধরনের সূত্র, এভাবে পড়াইছে। আর স্যার ওই যে ওয়ান ডিরেকশনাল যেটা এটা পড়ছি, আর হচ্ছে রোটেশনাল, দুইটা তো মানে চ্যাপ্টারে আলাদা ছিল স্যার। ওই যে হ্যাঁ চ্যাপ্টার। হ্যাঁ, চ্যাপ্টারে আলাদা স্যার, আলাদা ভাবে পড়ানো হয়েছে। ওকে ঠিক আছে, ফাইন তাহলে। নাইস। সো পি ইকুয়াল টু এমবি যেটা, এটা অবভিয়াসলি 1D যে অবজেক্ট গুলো আছে, ওয়ান ডিরেকশনাল যে অবজেক্ট গুলো আছে সেটার ক্ষেত্রে, যদি রোটেশনাল এর ক্ষেত্রে হয় তাহলে আমরা রোটেশনাল যে আমাদের রোটেশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা অথবা রোটেশনাল মোমেন্টাম, এটাকে মূলত এল দ্বারা লেখা হয়। তো আমরা যেটা পড়ছিলাম যে লিনিয়ার অবজেক্ট গুলোর ক্ষেত্রে ভর হচ্ছে এম, রোটেশনাল অবজেক্ট গুলোর ক্ষেত্রে ভরটাকে আই দ্বারা লিখি, তাই না? তাহলে আমি এম এর জায়গায় এখানে রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে কি লিখতে পারি? আই। আর লিনিয়ার অবজেক্টের ক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে ভি, আর রোটেশনাল অবজেক্ট এটা তো ওমেগা। হ্যাঁ ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি জি ভি কে স্যার। এখানে কি লিখতে পারি? ওমেগা লিখতে পারি। তো এই যে নতুন সূত্রটা, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, সহজ ভাষা, এল ইকুয়াল টু আই ওমেগা। ঠিক আছে? তো এখানে এটাই লিখছে আর কি অ্যাকচুয়ালি, এখানে যা লিখছে এল ইকুয়াল টু আই ওমেগা। আমি যা যা বললাম এখানে বিস্তারিত লেখা আছে, রিডিং করে নেবেন। এগেন বলতেছি, এমন না যে আমার প্রিয় হয়ে যা আছে তেমন লিখতে হবে। আপনারা রাইট যে কোনো ওয়েতে লিখতে পারেন, আপনি নিজের ভাষায় লিখতে পারেন, সেটা যদি রাইট হয় দেন নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে আমরা এতটুকু পড়বো। নেক্সট জাইরোস্কোপ হচ্ছে আমরা অফলাইনে কভার করার ট্রাই করবো, জাইরোস্কোপ বিষয়টা আমাদের বুঝতে হবে। তো এতটুকু কভার করার আগে আমরা একটু দেখি আমাদের তো আমরা বললাম এল ইকুয়াল টু কি, এল ইকুয়াল টু আই ওমেগা, ঠিক আছে? তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র। এখন আমরা জানি আমাদের ফোর্স এর একটা ল আছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। মনে আছে এটা আপনাদের? তো পি মানে হচ্ছে ভরবেগ। আমি যদি এভাবে লিখি, সরি এখানে এফ হবে না, ভুল লিখছি। আমি যদি এভাবে লিখি এম ভি, এভাবে যদি লিখি, এরপর যদি একটু মডিফাই করি, তাহলে এম যেটা ভর, ভর কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, এটা কিন্তু চেঞ্জ হয় না। এটা কিন্তু কি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা, অন্তরীকরণের ক্ষেত্রে এটা সামনে চলে আসবে, তাই না? এরপর হচ্ছে ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে কি বলেন তো? এটা হচ্ছে ত্বরণ স্যার মনে হয়। ডি এ, মানে তাই না? ব্যাককে একবার অন্তরীকরণ করলে ত্বরণ পাবো আর কি। হ্যাঁ এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে টোটাল যে সূত্রটা দ্বারা সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ না? এটাই তো আমাদের সূত্রটা, এফ ইকুয়াল টু এম এ, নিউটনস সেকেন্ড ল, মোস্ট ইম্পর্টেন্ট, নিউটন সেকেন্ড ল, তাই না? এফ ইকুয়াল টু এম এ। তো আমরা এফ ইকুয়াল টু এম এ কে মূলত এই এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাথে ভরবেগের যে পরিবর্তন সেটা থেকে ডেরাইভ করতে পারছি এফ ইকুয়াল টু এম এর সূত্রটা। ওকে, তাহলে আমরা এভাবে বলতে পারি ফোর্সটা অ্যাকচুয়ালি মূলত কি, ফোর্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ভরবেগের পরিবর্তন, কার সাথে? সময়ের সাপেক্ষে, টাইমের রেসপেক্টে ভরবেগের পরিবর্তনটাও কিন্তু ফোর্স। আমরা এইভাবে কিন্তু প্রকাশ করতে পারি। সেটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল অবজেক্টের ক্ষেত্রে। এখন রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা আসবো, রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তো রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে আহ টর্ক দিয়ে আমি ফোর্সকে বোঝাই। টর্ক সমান হবে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন কি? ডিএল বাই ডি। ওকে, এটা হচ্ছে রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে আপনাদের ফোর্স বা টর্কের ডেফিনেশন। মানে টর্কটাকে আমি চাইলে ভরবেগ দ্বারাও প্রকাশ করতে পারি, যেভাবে হচ্ছে আমরা ফোর্সকে ভরবেগ দ্বারা প্রকাশ করছি। তো এখানে যদি আমি একটু মডিফাই করি এটাকে, এল সমান আমরা একটু আগে পড়ছি আই ওমেগা, তাহলে এভাবে লিখি আমরা ডিটি। এল সমান আমরা কি করছি? আই ওমেগা করছি, তাই না? এখন আইটা যেহেতু কোন একটা বস্তুর মাস কনস্ট্যান্ট মানে হচ্ছে ভর কনস্ট্যান্ট, অবভিয়াসলি এখানে আইটা রোটেশন অবজেক্টের ক্ষেত্রে আই কনস্ট্যান্ট হবে, এন্ড ডি ওমেগা বাই ডিটি। তাহলে এই ডি ওমেগা বাই ডিটি হচ্ছে আহ সময়ের সাথে বেগের পরিবর্তন। কোন বেগ? রোটেশনাল ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি পরিবর্তন। তো সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। তাহলে এখানে সময়ের সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি
যে পরিবর্তন, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন, মানে হচ্ছে কৌণিক ত্বরণ বলি যেটাকে আমরা বাংলা। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, আই কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টর্ক সমান আই আলফা। আরেকটা ইকুয়েশন আসবে আমাদের। আশা করি এটা বুঝছেন। এখানে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে শেয়ার করেন। স্যার এখন যে ভেরিফিকেশনটা দেখাইলেন এই রিলেটেড কি ম্যাথ থাকতে পারে বা এরকম কোনো কিছু যে এগুলো ম্যাথ থেকে? থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, ম্যাথ আপনাদের থাকলেও সেটা করাবো আমি, ম্যাথ দেই, আচ্ছা সেটা ক্লাসে করবো। আর এছাড়া হচ্ছে আপনাদের জাইরোস্কোপের এগুলো কিন্তু ইনিশিয়াল টপিক, জাইরোস্কোপ পড়ার আগে আমরা এগুলো করছি। তো পরীক্ষা হচ্ছে ডেফিনেশন আকারে থাকতে পারে, ভাবছে যে ডিফাইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা ডিফাইন লিনিয়ার মোমেন্টাম, এগুলো থাকতে পারে আর কি কোশ্চেন। আমরা আসি, আমরা লাস্ট টপিক আমাদের যেটা নিউটনস ফার্স্ট ল। তো নিউটন ফার্স্ট ল আমাদের দুই ধরনের, নিউটনের যে প্রথম সূত্রটা, এটা মূলত দুই ধরনের অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে লিনিয়ার আর একটা রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে। তো লিনিয়ার অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি, কোনো একটা অবজেক্টের উপরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে ফোর্স অ্যাপ্লাই না করলে তো অবশ্যই সেটা ত্বরণও জেনারেট হবে না, তাহলে এর মানও জিরো হবে। তখন ওই বস্তুটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে। অর্থাৎ এখানে যেটা বলছে, ধরেন আপনার একটা বস্তু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন এই অবজেক্টের মধ্যে আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে এই অবজেক্টের মধ্যে আপনি কোনো ফোর্স দিচ্ছেন না। ফোর্স না দিলে ত্বরণের ভ্যালু কত হবে? ফোর্স না দিলে কোনো ত্বরণ তো হবে না। ফোর্স না দেন, ত্বরণও না হয়, তাহলে এই অবজেক্টটা যে বেগে আছে এই বেগে সারা জীবন চলতে থাকবে, যেটাকে আমরা বলি কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এই 10 মিটার পার সেকেন্ড বেগে সে আজীবন চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। যে তুমি যদি কোনো একটা অবজেক্টকে পুশ না করো, তুমি যদি কোনো একটা অবজেক্টকে বল না দাও, তাহলে ওই অবজেক্টটা যে নীতিতে আছে, যে নিয়মে আছে বা যেভাবে চলতে ছিল, ওভাবেই কিন্তু সারা জীবন চলতে থাকবে কন্টিনিউয়াসলি। ওকে, এটা কিন্তু নিউটন সাহেব আমাদেরকে বলে গেছেন। আর রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যদি এই সেম লটা যদি আমরা অ্যাপ্লাই করি, যে যদি কোনো একটা অবজেক্টের ফোর্স জিরো হয়, তাহলে ওর ভরবেগ হবে কনস্ট্যান্ট। কোনো একটা অবজেক্টের যদি আমরা ফোর্স না দেই, রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি, রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যদি ফোর্স না দেই, টর্কেরও তো কোনো পরিবর্তন হবে না, টর্কের ভ্যালু জিরো হবে। তাহলে এই অবজেক্টটা, এই রোটেশনাল অবজেক্টটা সারা জীবনই একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টামে চলতে থাকবে। কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টামে সে চলতে থাকবে। আর সে সারা জীবনে ঘুরতে থাকবে, সহজ ভাষায় বলতে গেলে। ঠিক আছে, এটা যদি ঘোরা শুরু করে, কেন যদি আমি কোনো ফোর্স না দিই, এ কি করবে? সারা জীবন এমনি এমনি ঘুরতে থাকবে, যদি না কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়। এই দুইটা ল মূলত নিউটন সাহেব আমাদেরকে বলে গেছেন। আমাদের পরে এতটুকুই থাকবে আজকে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন।